কম আমাদের নামাজ আছে, নামাজের আগে শেষ করতে হবে। আচ্ছা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা একটা জাত নিয়ে আলোচনা করছি। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ফরিদপুরে, 1 নম্বর পাবনা, দ্বিতীয় হচ্ছে ফরিদপুর। তো আমাদের এই ফরিদপুরের মানুষের পেঁয়াজ চাষ করাটা রন্ধে রন্ধে আছে। তারা খুব ভালোভাবে জানে যে পেঁয়াজ কিভাবে চাষ করতে হয়। শুধু দরকার তাদের জন্য একটা ভালো জাত। আজ থেকে যদি আপনারা 10 বছর পিছনে যান, তাহলে আপনারা মাঠে মাঠে তাহিরপুরীর অভাব ছিল না। আর এখন বাটি চালান দিয়েও পাওয়া যায় না। আছে? নাই। কারণ কি? আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে তাহিরপুরি দিয়ে আমরা আর কম্পিট করতে পারবো না। আমাদের কাছে এখন অনেক ভালো ভালো জাত আছে। কিন্তু শুধু ভালো ভালো জাত থাকলে হয় না। দরকার হচ্ছে সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে সঠিক কাজগুলো করা। প্রথম কথা হচ্ছে যে গত বছর পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে এবার বাড়ির উঠান বাদে সব জায়গাতে পেঁয়াজ চাষ করছেন আপনারা, ঠিক না? তো এটাতে আবার পেঁয়াজ প্রথমে যখন বিক্রি করতে গেছেন তখনই আবার কানে মলা দিয়েছেন যে সামনে বার আর করবো না, ঠিক তো? কথা হচ্ছে যে আমাদের কারুরই কাছে পেঁয়াজের দামটা নির্ধারণ করার ক্ষমতা নেই। আছে কারো কাছে? আছে কোনটা? উৎপাদন খরচ কমানো। আমার চাষাবাদে যে খরচ, সেই খরচ কমানো। তো আমি প্রথম থেকেই যদি সঠিক জাত বাছাই করে সঠিক দামে ক্রয় করতে পারি এবং সঠিক সময় লাগাতে পারি, যদিও ওই সঠিক সময়টা এবার অনেক পরে ছিল, কারণ শেষের দিকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ডিলে হয়ে গেছে। কথায় বলে যে যদি পৌষের প্রথম 15 দিনের মধ্যে আমরা লাগাতে পারি বা প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা লাগাতে পারি, তাহলে সবচেয়ে উত্তম ফলন হয়। এটার কারণ হচ্ছে যে আমি যখন চারাটা লাগাই, এই চারাটা লাগানোর ঠিক 6টা পাতা যখন হয়, তারপর বাল্ব মানে নিচের এই পেঁয়াজটা আসা শুরু করে। তো এই 6টা পাতা হওয়ার জন্য যে কয়দিন শীত লাগে, সেই কয়দিন যদি শীত না থাকে, তাহলে পেঁয়াজটা ছোট হয়। আর এই কারণে যত দেরি করবেন, মাঘ মাসে লাগাইলে তো পেঁয়াজ হয়, হয় না? কত বড় বড় হয়? ছোট হয়। তো এই জন্য আমাদের আগাম লাগানোর মানে উত্তম সময়। কিন্তু সব উত্তম কি সব জায়গায় খাটে? আমরা বলি যে ধানের চারা 20 দিনের চারা লাগান। এখন ধানের চারা 20 দিনে যদি একটু হয়, আর আমার খেতে যদি এতটুকু পানি থাকে, ওই আইন এখানে মানবে? তো যে জায়গায় যে আইন সেখানে সেই আইনে মানাতে হয়। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কথা। জাত তো আপনারা বাছাই করলেন, এই যে এটা এমাসকিং। এমাসকিং গত বছর আমি দেখছি সত্যি খুবই ভালো ফলন হয়েছে। গত বছর আমি মাঠে দেখছিলাম ইয়াতে দুল দিতে পরানপুর, চমৎকার ফলন হয়েছিল। কিন্তু সেই চমৎকার ফলনের পিছনে একটা কাহিনী ছিল, সেটা কেউ খোঁজেনি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই লাগানোর আগে খালি খুঁজি যে কত ফলন হয়েছে, কেউ জিজ্ঞেস করি না কি কি করছিস। ওইখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া ছিল। আপনারা কয়জন দেন? কে দেন? গোবর সার কয়জন দিছেন? এই কয়জন? কোন গোবর সারটা দিছেন? আপনার বাড়ির পাশে একটা গর্ত করা আছে, সেই গর্তের মধ্যে যে গোবর সারটা রাখা আছে সেটা তো? যদি ভার্মি কম্পোস্ট দেন উত্তম, আর যদি বাড়ির পাশে যেটা গোবর রাখা হয় সেটা যদি দিয়ে থাকেন, তাহলে ওটা দেওয়ার চেয়ে না দেয়া ভালো। কারণ হচ্ছে আপনি যেখানে জিনিসটা রাখছেন, ওই বৃষ্টির পানি এসে ওটা আসল জিনিসটা নিচে নিয়ে গেছে, শুধু ছোবড়াটা পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি? এই কারণে ওই গোবর দেওয়ার পরে আপনার মানসিক শান্তি হয়, আর কোনো শান্তি হয় না। ওই পরের বার মনে হয় যে খামাখা টাকাগুলো নষ্ট করলাম, আগের বারের মতোই ফলন হয়েছে, কোনো তো পরিবর্তন হয়নি। তো সঠিক জৈব সার যদি না দেন, সঠিক মাত্রায় যদি জৈব সার না দেন, তাহলে আগের বার জানি কত কেজি ডিএপি দিছিলেন শতাংশ প্রতি? এবারে আগের বার কত দিছিলেন? 2-3 কেজি দিছিলেন, প্রতি বছর বাড়তেছে। তো এই বাড়াতে বাড়াতে কি মনেই নিয়ে যা ঠেকাবেন? আপনি বাজার থেকে চাল কিনে নিয়ে আসলেন, ডাল কিনে নিয়ে আসলেন, তেল কিনে নিয়ে আসলেন, খিচুড়ি রান্না করবেন, যদি আগুন না থাকে খিচুড়ি হবে? তা আপনি যে সারটা তাকে দিচ্ছেন, সেটা খাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জৈব পদার্থ। সেই জৈব পদার্থ যদি আপনার মাটিতে না থাকে, তাহলে হয়তো সব যেমন আছে তেমন থাকবে। আপনারা অনেক সময় বলেন না যে এবারে টিএসপি টা নকল, খোসা পড়ে আছে, বলেন না? ডিএপি নকল, কাজ করছে না। তো ওই যে কাজ করবে কি করে? বাসায় তো রান্না করার জন্য জিনিসটা নাই। যে পরিমাণ জৈব পদার্থ দেওয়ার, জৈব সার দেওয়ার কথা ছিল, সেই জৈব সারটা দেন নাই। এখন জিজ্ঞেস করতে পারেন আগে তো দেয় নাই, আগে সমস্যা হতো না কেন? আগে ধান কাটার পর 1 হাঁটু নাড়া রেখে আসতেন, এখন কয় হাঁটু রাখেন? কয় হাঁটু রাখেন এখন? মাটি সমান করে রাখেন। আগে পাট কেটে পাট ফেলে রেখে আসতেন, সব পাতা ওখানে পড়তো, এখন তাও করেন না।
কিছুই নাই, প্রতিবার আমরা নিয়ে আসতেছি, শুধু নিয়ে আসতেছি, তাকে কিছু দিচ্ছি না। তাকে কিছু না দিলে আপনাকে সে কিছু দেবে না। একটা সময় সে বন্ধ করে দিবে। ওই ৫ কেজি, ৭ কেজি, ১০ কেজি, ১৫ কেজি একটা সময় আর নিতে পারবে না। তো আমাদের সবচেয়ে বড় দরকার যে এই জিনিসগুলো যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো যদি আমরা ঠিকমতো মেইনটেইন করতে পারি তবেই হবে, তাছাড়া নয়। আরেকটা কথা সেটা হচ্ছে যে বালাই ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনাদের আমরা যতই বলি না কেন আপনারা শুনবেন না, এটাই স্বাভাবিক। আপনাদের একটা কথা বলি, আপনারা যখন কোন একটা সমস্যা হন, তখন তো ডিলারের কাছে যান। তো ডিলার আপনাকে কয়টা ওষুধ দেয় সর্বনিম্ন? ৩ টা তো দেয়, তাই না? সর্বনিম্ন ৩ টা। আমি আমার খুব মনে পড়ে কিছুদিন আগে কমল দত্তর দোকানে রাতের বেলা একদিন বসছিলাম। একজন ব্যক্তি তার ধানে ওষুধ দিবে, তো দেয়ার জন্য ৭ টা ওষুধ নিছে। তা আমি বললাম যে, "আপনার ধানে কি হইছে?" কয়, "কিছু হয়নি।" কয়, "তা নিলেন কেন?" কয়, "যদি হয়।" তো যদি হওয়ার জন্য ৭ টা ওষুধ তাহলে হলে কয়টা হতো? মজার ব্যাপার ওই ৭ টা ওষুধের মধ্যে ৩ টা সালফার ছিল। অথচ লোকটা জিপসাম দিছে। জিপসাম দিছে, ৩ টা আবার সালফার নিছে। একটাতে তার হচ্ছে না। আবার ভিড়টাকেও চাচ্ছে। তো এই যে আমাদের জিনিসটা আমাকে জানতে হবে কোন জিনিসের জন্য কোনটা কাজ করে। আপনার জ্বর হয়েছে, ডাক্তার আপনাকে বলছে সকালে একটা প্যারাসিটামল খাবেন, দুপুরে একটা, রাতে একটা। আপনি যদি সকালে ৩ টা খান খুব ভালো হবে? যা হওয়ার তাই হচ্ছে আপনার খেতে। ওই যখন দরকার কন্ট্রোল করা তখন আর কন্ট্রোল করতে পারছেন না। খরচ অনেক বেড়ে যাচ্ছে। খরচ কমান। খরচ কমান। ক্ষেতের মধ্যে ১০০ টা গাছ থাকলে ৩ টা গাছে রোগ হবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এই স্বাভাবিক জিনিসটা মানতে শেখেন। কিছু রোগ আক্রান্ত হবে, হোক না বাবা। কিন্তু তারপরেও যদি আমার খরচটা কিছুটা কমে, এই যে যখন ৳১,০০০ মন ছিল, একজন কৃষকের মুখের দিকে তাকানো যেত না। সবকটা বলতেন যে, "স্যার গেল গা। সামনের বার আর নাই। কানে মলা দিছি।" তো এইটা তো হওয়ার কথা ছিল না। আপনার হাতে ওই কন্ট্রোলটা ছিল। ওই নাটাই আপনার হাতে ছিল। খরচটা আপনার মন প্রতি ৳৭০০ রাখার ক্ষমতাটা আপনার হাতে ছিল। তো সেটা যদি ঠিকমতো হতো তাহলে এই ক্ষতিটা হতো না। যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে যে শেষের দিকে এই বিষ বেড়ে গেছে। পেঁয়াজ আমাদের চাষ করতেই হবে। আমরা ফরিদপুরবাসী, আমাদের পেঁয়াজ চাষ করতে হবে কারণ আমাদের মাটিতে পেঁয়াজ ভালো হয় এবং আমরা পেঁয়াজ কিভাবে চাষ করতে হয় সেটা আমরা জানি। পদ্মার অববাহিকায় যতগুলো জেলা আছে মানে পদ্মা যে পাশ দিয়ে গেছে সে পাশ দিয়ে পেঁয়াজ ভালো হয়। একটু ভালো করে খেয়াল করে দেখেন। তো আমরা যেহেতু পদ্মার উপরেই আছি, পদ্মার আশীর্বাদ পুষ্ট, আমাদের পেঁয়াজ করতে হবে। কিন্তু আপনারা তো সবাই চাঙের মধ্যে পেঁয়াজ রাখছেন না? কেউ কি ব্লোয়ার মেশিন কিনছেন এবার? কেউ কেনেন নাই? একটু সবাই যারা কেনেন নাই প্রত্যেকে ব্লোয়ার মেশিন দেখে আসবেন। যারা এবার ব্লোয়ার মেশিন রাখছে। এটা কিরকম মেশিন জানা আছে? একটা বিশেষ ধরনের মেশিন যেটা দিয়ে শুধু বাতাস দেয়া হয়। আর কিছু বলব না। আচ্ছা, খরচ অনেক কম। সে তুলনায় আপনার যে ক্ষতি হয় সে ক্ষতিটা হবে না। আপনারা ১০০ মন পেঁয়াজ রাখলে নামাতে পারেন কয় মন? ৭০ মন। এর বেশি নামাইতে পারেন? ৭০ মন। তো ৩০ মন হাওয়া হয়ে যায়। এই ৩০ মনের যে টাকাটা তারও অর্ধেক টাকায় আপনার ইনস্টলেশন কস্ট হয়ে যাবে। একটা ১০ ফুট বাই ১০ ফুট একটা চেম্বার তৈরি করবেন। সেই চেম্বারে ১০ টন পেঁয়াজ রাখা যাবে, মানে ২৫০ মন পেঁয়াজ রাখা যাবে। যেখানে ইনস্টলেশন খরচ পড়বে সব মিলে ১৬,০০০ ৳১৮,০০০ থেকে আজ যদি ৫-৬ হাজার টাকা ধরি, ৳২৫,০০০। ৳২৫,০০০ প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে মেক্সিমাম ৳১৯০০ থেকে ৳২,০০০। যদি ৬ মাস রাখেন তাহলে কয় টাকা হবে? ৳১২,০০০ থেকে ৳২০,০০০, মেক্সিমাম ৳২০,০০০ বিদ্যুৎ বিল আসবে। এই ৳২০,০০০ আর ওই ৳২৫,০০০ ইনস্টলমেন্ট খরচ আপনার পেঁয়াজ ৫% মাত্র লস কম হবে। কোথায় ছিল ৩০ আর কোথায় হইছে ৫। পেঁয়াজটা সঠিকভাবে আপনার অল্প একটু জায়গার মধ্যে আপনি রাখতে পারবেন। এগুলো বুদ্ধি রাখতে হবে, তাহলে পরের বার আগানো যাবে। বুঝাইতে পারছি? আর এম.এস. কিং এর কাছে না, সবার কাছে এটা আহ্বান জানাই। যত মানুষের কাছে আছে যে আ ব্যবসার তো অনেকগুলো আসলে আছে। ব্যবসায়ীদের কথা বলব না। আমরা বাঙালিরা আমরা খুব ভালো মানুষ। সুযোগ পেলেই দাম বাড়াই। মানে এ ব্যাপারে মানে যিনি ঠিক বলেন তিনিও বাড়ান। এ ব্যাপারে কোনো ডাউট নাই। সবার আমার ধান্দাই একটা, যেমনে পারো টাকা কামাই করো। কারো উপকার হোক চাই না হোক আমার কিচ্ছু দেখার বিষয় নেই। আর এ কারণেই কিন্তু কালো জিরার বীজ সিদ্ধ করে পেঁয়াজের বীজের ভিতর ঢোকে। তা নাহলে কোনোদিন ঢুকতো না। আর এই যে লাল শাকের বীজও এবার হইছে। তো আমরা চাই যে আমিও বলবো ওনাদের পক্ষ থেকে, এই কৃষক ভাইরে আমাদের, এই ওনাদের পক্ষ থেকে আমি বলবো ১ম এ যে দামটা নির্ধারণ হয় সেটাই নির্ধারিত থাক। এরপরে কেন বাড়বে? যখনই বাড়ে তখন আমরা বুঝি এটা অসাধু একটা চক্র কাজ করে। তো এই অসাধু চক্রটা যাতে কাজ না করতে পারে, আমরা যদি কোন জায়গায় সেখানে ইন্টারপ্রিটেশন করতে পারি বা আমাদের যদি কোন কাজে লাগে, আমরা যদি দামটাকে ধরে রাখতে পারি, তাহলে আমরা সেই কাজটা করতে আগ্রহী আছি।
আমরা শুধু চাই আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে শুরু করছেন সেই প্রতিশ্রুতিটা শেষ পর্যন্ত ধরে রাখেন, তাহলে আমার কৃষকরা অন্তত আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে, কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পেঁয়াজ চাষ করবেন, ও বাদ দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।